ক্লাস 7 আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ। এটা বোথ বাংলা এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য। নাও লেট আস স্টার্ট। Open at page 124. In the middle of the page there is a question for you. Which fluid connects the whole body of a human being? কোন তরল শরীরের মধ্যে থাকা কোন তরল গোটা শরীরটাকে সংযুক্ত করে? ইট ইজ ব্লাড। সেই জন্যে এই রক্তকে বলা হয় যোজক কলা, তরল যোজক কলা। কারণ একেবারে নখ কেটে গেলেও যেমন রক্ত বেরোবে, মাথার কোনো স্কিনে যদি রাপচার হয়, কেটে যায়, তা সেখানেও রক্ত বেরোবে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সর্বত্র বিভিন্ন ব্লাড ভেসেলস আর অফ 3 টাইপস: arteries, veins, and in between them are capillaries. অর্থাৎ আর্টারিজ মানে ধমনী, ভেন্স মানে শিরা, আর শিরা ধমনীর মাঝে থাকে ক্যাপিলারি, জালক, রক্ত জালক। তো যাই হোক, এই যে রক্তবাহ, এই তিনটেকেই বলা হয় ব্লাড ভেসেল: ভেন্স, arteries and capillaries. These are the 3 types of blood vessels that are interconnected and through which pass the liquid connective tissue, blood, that connects the whole body of a human being. এই যে রক্তবাহগুলো, শিরা, ধমনী, জালক, এদের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় এবং সেই রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা, যা শরীরের সমস্ত অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। তোমার বাড়ির চারপাশে কারো ব্লাড প্রেশার বেড়েছে এমন খবর পেয়েছো? তোমার বাড়িতে বা বাড়ির আশেপাশে কারো খুব প্রেশার হাই বা লো প্রেশার হয়েছে, ডাক্তারবাবুরা মাঝে মধ্যে বলেন না? তো শুনে থাকবে, আজকাল প্রেশার, সুগার, এইসব কথাবার্তা আমরা ছোটোবেলা থেকেই শুনি, আগেকার দিনে অত জানতাম না। If someone of your family or any acquaintance, মানে কোনো পরিচিত ব্যক্তি, has high blood pressure, তার যদি খুব উচ্চ রক্তচাপ থাকে, তাকে বলা হয়, আরেকটা তার নাম আছে, হাইপার টেনশন। নোটিস দ্য ফিজিশিয়ানস অ্যাডভাইস ফর হিম অর হার। তাকে ডাক্তারবাবু কী উপদেশ দিচ্ছেন একটু খেয়াল করো তো। কী উপদেশ দিচ্ছেন? ডাক্তার বলবেন যে তুমি নুন একটু কম খাবে। ইউ উইল ফাইন্ড দ্যাট হি অর শি উইল বি অ্যাডভাইসড বাই দ্য ডক্টর টু টেক লেস সল্ট। Why? Because an excess of salt increases our blood pressure above its normal value. অতিরিক্ত নুন খেলে স্বাভাবিকের চেয়ে বেশি ব্লাড প্রেশার হয়ে যায়। You have come to know that blood contains an optimum amount of salt. তুমি জেনেছো, অলরেডি পড়েছো, এই পাতারই ওপরের দিকে আছে যে 100 মিলিমিটার মানুষের রক্তে 1 গ্রামের চেয়ে একটু কম, মানে 900 মিলিগ্রাম বা 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা একটা অপটিমাম অ্যামাউন্ট। হোয়াট ইজ অপটিমাম? অপটিমাম মানে এইটাই হচ্ছে সর্বোত্তম, এটা থাকাই ভালো, এর চেয়ে কম বা বেশি থাকা ভালো না। দিস ইজ দি অপটিমাম, নট ম্যাক্সিমাম। দিস ইজ ইউজফুল ফর দি বডি, দ্যাট ইজ হোয়াই ইটস কল্ড অপটিমাম। শরীরের পক্ষে এটাই উপযোগী, শরীর এটাই মানতে পারে, সহ্য করতে পারে, সুতরাং এটাকে অপটিমাম বলা হয়। But due to some reason, if the amount of salt in blood increases,
ব্লাড অ্যাবজর্বস ওয়াটার ফ্রম সেলস অ্যান্ড টিস্যুস। তোমরা আগে ওই যে একটা ট্যাবুলার ফর্মে 3টে কলাম দিয়ে তোমাকে প্রথমেই যে কোশ্চেনটা করা হয়েছে, প্রথমেই যে হোয়াট ইজ ডান, কী করা হলো, পটেটো চিপস, তার থিনলি স্লাইসড পটেটো চিপস, তাতে তুমি খাবার নুন মাখিয়ে দিলে। তাহলে কি হলো, সেই পটেটো চিপসের কোষগুলো থেকে জল বেরিয়ে এলো, পটেটো চিপসটা একটু শুকিয়ে গেল, বা তার কোষের মধ্যে যে রস আছে তার ঘনত্ব একটু বেড়ে গেল। তার মানে সোডিয়াম ক্লোরাইড তাহলে জলটা শুষে নিচ্ছে পটেটো চিপস থেকে, নিয়ে সোডিয়াম ক্লোরাইডটা গলে যাবে। তাহলে excess of salt increases our blood pressure above its normal value. Why? Because you have come to know that blood contains an optimum amount of salt, but due to some reason, if the amount of salt in blood increases, রক্তে যদি লবণের পরিমাণ কোনো কারণে বেড়ে যায়, তাহলে কী হবে, ব্লাড অ্যাবজর্বস ওয়াটার ফ্রম সেলস অ্যান্ড টিস্যু। যেমন করে পটেটো চিপস থেকে তার গায়ে মাখানো নুনটা, যেমন করে পটেটো চিপসগুলো থেকে, আলুর টুকরোগুলো থেকে জলটাকে টেনে নেয়, তেমন করেই শরীরের কোষ থেকে, কলা থেকে জলটাকে টেনে নেবে, দিয়ে রক্তের মধ্যে ঢুকিয়ে নেবে। ব্লাড অ্যাবজর্বস ওয়াটার, ব্লাডটা এই জলটা নিয়ে নেবে। তাহলে কী হবে, যখন ব্লাডে অতিরিক্ত জল থাকবে, ব্লাডটা কী হবে, তার মধ্যে যে ব্লাডের মধ্যে যে জলের ভলিউম সেটা বাড়বে। তার মানে ব্লাড ভলিউমটাই বেড়ে যাবে। ব্লাড ভলিউম বাড়লে কী হবে, ধরো একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, যখন জলটা খুব জোরে যাবে তখন পাইপটা হাত দিয়ে দেখবে যে কেমন একটা প্রেসার দিচ্ছে, একটা চাপ দিচ্ছে। কিন্তু জলের ফ্লোটা যদি কমে যায় পাইপের ভেতর দিয়ে, তখন পাইপটা একটু লুজ হয়ে যাবে, একটু স্লথ হয়ে যাবে মনে হবে, এবং অতটা প্রেসার দিচ্ছে না, বুঝতে পারবে তুমি টাচ করলে। এরকমই ঘটনা ঘটে যদি মানে আমাদের যে ব্লাড ভেসেলস, অর্থাৎ শিরা, ধমনী, জালক, এইসবের মধ্য দিয়ে বেশি ভলিউমের রক্ত যায়, তাহলে ওই ব্লাড ভেসেলগুলোর উপরে সে একটা বেশি প্রেসার দেবে, তখনই ব্লাড প্রেসার বেড়ে যাবে। Then the pressure of blood increases above its normal value. If the blood pressure increases from normal, what may happen in our body? Pressure বাড়লে কি ঘটতে পারে? Veins and arteries can rupture at high pressure. শিরা, ধমনী এগুলো সব ছিঁড়ে যেতে পারে হাই ব্লাড প্রেশার। হার্ট ভালভস মে বি ড্যামেজড। হার্টের মধ্যে যে ভালভগুলো আছে, তোমরা যখন হার্ট পড়বে তখন দেখতে পারবে যে হার্টের লম্বচ্ছেদ করলে তার মধ্যে ভালভ দেখতে পাওয়া যায়। হার্টটাকে কাটলে তার মধ্যে দেখা যাবে ভালভ আছে, অনেক রকমের ভালভ আছে। ভালভের কাজ কি, তোমাদের বাড়িতে যদি টিউবওয়েল থাকে, হ্যান্ড পাম্প আর কি, মানে হাত দিয়ে সেটাকে পাম্প করতে হয়, তাহলে সেটা যদি কখনো খারাপ হয়ে যায়, দেখবে যিনি মিস্ত্রি আসছেন, কল মিস্ত্রি, তিনি এসে ওই ভাল্বটাকে দেখছেন। একটা গোল চাকতির মতন, তার মাঝখানে একটা রডের মতো আছে, ওটা হচ্ছে ভাল্বটা। ওই ভাল্বটা কী করে, জল নিচে পাম্পটা করার সঙ্গে সঙ্গে নিচের জলটাকে ওপরে তুলে দেয়, এবং সেই জলের চাপে ভাল্বটা চেপে বসে থাকে, সেই জলটা নেমে যাবে না। তার মানে জলের প্রবাহটা একমুখী, নিচ থেকে ওপরের দিকে আসে, কিন্তু ওই যে কলের যে বডিটা নলকূপের, ওখান থেকে নিচে দিয়ে নেমে যাবে না, ভাল্বটা ঠেলে যেতে পারবে না। ভাল্বের কাজ এটাই, যে প্রবাহকে
সে যে কোনো তরলের প্রবাহকে একমুখী করা। তাহলে হার্টের মধ্যে যে ভাল্ব আছে সেই ভাল্বেরও ওই রকমই কাজ। তোমরা বড় হয়ে পড়বে, ওই ভাল্বগুলো নষ্ট হয়ে যেতে পারে হাই ব্লাড প্রেশারে। আর ব্রেনে কি হয়, ব্রেনে যদি হাই ব্লাড প্রেশার হয়, তোমরা শুনে থাকবে হয়তো এই কথা যে কারো সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে বা ব্রেনে অ্যাটাক হয়েছে। সোজা কথায় মানে বায়োলজি না জানা মানুষেরা বলেন কি সেরিব্রাল অ্যাটাক হয়েছে বা ব্রেনে অ্যাটাক হয়েছে, কেউ বলেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ব্যাপারটা কি, ওই রকম উচ্চচাপে রক্ত যখন ধমনী, শিরা বা জালকের, বিশেষ করে জালকের মধ্য দিয়ে পাস করে, পেরিয়ে যায়, এবং উচ্চচাপের কারণে জালকগুলো ছিঁড়ে যায় বা ধমনী শিরাও ছিঁড়ে যেতে পারে। তাহলে ছিঁড়ে গেলে কী হবে, সেটা দিয়ে ব্লাড বেরিয়ে আসবে এবং ব্রেনে যে অংশটা ব্লাডটা বেরিয়ে আসবে সেখানে ক্লট সৃষ্টি হবে। তো দিস ইয়ার ইট ইজ এ ভেরি হট সামার, এবছর খুব গরম পড়েছে। উই আর সোয়েটিং প্রফিউজলি, আমাদের খুব ঘাম হচ্ছে। এভরি ডে অয়ন বিডস গুড বাই টু হিজ গ্র্যান্ডমাদার বিফোর লিভিং ফর স্কুল। স্কুলে যাওয়ার আগে অয়ন কী করে, ঠাকুমাকে বাই বলে বেরিয়ে যায়, অর্থাৎ বিদায় সম্ভাষণ জানিয়ে বেরিয়ে যায়। But today, before Oyon leaves for school, he notices that his grandmother does not respond to him. আজকে যখন স্কুল রওনা হচ্ছে অয়ন, তখন সে লক্ষ্য করলো তার ঠাকুমা প্রতিদিনই যেমন হাসি মুখে ও বলে যে গুড বাই, ঠাকুমাও রেসপন্ড করেন, আজকে করছেন না, সাড়া দিচ্ছেন। অয়ন অয়ন তাকে জিজ্ঞেস করলেন, গ্র্যান্ডমা হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে ঠাকুমা? গ্র্যান্ডমাদার আনসার্ড সামথিং, কিছু একটা উত্তর দিলেন ঠাকুমা, বাট অয়ন কুড নট মেক আউট, কিন্তু অয়ন বুঝতে পারল না। বাট হি রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ সামথিং রং ইন দি ফিজিওলজিক্যাল ফাংশন অফ হিজ গ্র্যান্ডমাদার। কিন্তু সে বুঝতে পারলো যে কিছু একটা গোলমাল হয়েছে তার ঠাকুমায়ের শারীরবৃত্তীয়, ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয় যে কাজ, আমাদের শরীরের মধ্যে যে শারীরবৃত্তীয় কাজ চলে, তার মধ্যে কোথাও একটা গোলমাল ঘটে গেছে। অয়নস মাদার কল দি ফিজিশিয়ান বাই ফোন, তারপরে ফোনে ডাক্তারবাবুকে ডাকা হলো, ফিজিশিয়ান মানে ডক্টর, তাকে অয়নের মা ডাকলেন। দ্য ফিজিশিয়ান থরলি এক্সামিন্ড হার, একদম পুঙ্খানুপুঙ্খভাবে তাকে পরীক্ষা করলেন ডাক্তারবাবু এসে। And then he advised Oyan's mother to give her a glass full of saline water. তারপরে বললেন যে ওনাকে এক গ্লাস নুন জল খাওয়ান। অ্যান্ড সারপ্রাইজিংলি, আর অদ্ভুতভাবে, আফটার সাম টাইম, কিছুক্ষণ বাদেই, গ্র্যান্ডমাদার রিগেইনড হার নর্মাল সেন্স, ঠাকুমার স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। তার মানে তার যে দ্য প্রবলেমস হি ফেসড while responding to the goodbye call of Oyon, সেটা হচ্ছে তার শরীরে নুন কম হয়ে গিয়েছে। The salt content in his body was low, became low. ডক্টর সেটা লক্ষ্য করলেন এবং বাড়ির অয়নের মাকে বললেন যে ওনাকে এক গ্লাস নুন জলের শরবত করে খাইয়ে দেন। খাওয়ানোর পরে দেখা গেল যে তার নর্মাল পরিস্থিতি হয়েছে, স্বাভাবিক হয়ে গেছেন তিনি। সাম ডেজ লেটার, আবার কয়েকদিন বাদে, অয়নস মাদার ওয়াজ পাম্পিং এ টিউবওয়েল, অয়নের মা একটা টিউবওয়েল পাম্প করছিলেন। অয়ন ওয়াজ ওয়াচিং হার থ্রু দি উইন্ডো ওয়াইল স্টাডিং, পড়তে পড়তে অয়ন খেয়াল করছিল যে মা পাম্প করছে টিউবওয়েলটা। সাডেনলি হি স হিজ মাদার স্লিপড, হঠাৎ লক্ষ্য করলো যে মা পা পিছলে পড়ে গেলেন। লেটার ইট ওয়াজ রিভিলড, পরে জানা গেল, আফটার মেডিকেল এক্সামিনেশন, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে, হিজ মাদার হ্যাড এ ফ্র্যাকচার
অ্যাট দি লোয়ার পোর্শন অফ হার লেগ, তার পায়ের নিচের দিকে একটা হাড় ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্রম দিস টু ইনসিডেন্টস, এই দুটো ঘটনা থেকে, লাইক অয়ন, ইউ মাইট বি থিঙ্কিং দ্যাট হোয়াই ডিড ইট হ্যাপেন, এরকম এরকম কেন ঘটলো, এটা নিয়ে তুমিও তো ভাববে এই অয়নের মতন। হোয়াট ইজ দি আদার মিডিয়াম অফ কমিউনিকেশন ইন আওয়ার বডি? আমাদের শরীরে যোগাযোগ বজায় রাখার জন্য আর কি কি মিডিয়াম আছে? ইট ইজ আওয়ার নার্ভাস সিস্টেম, আমাদের স্নায়ু আছে। ইট ইজ কন্টিনিউয়াস ফ্রম আওয়ার নেলস টু ফিট টু হেড, একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আরেকটা ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় স্নায়ুতন্ত্র। হোয়াট ডাজ দ্য নার্ভাস সিস্টেম ডু? এই যে স্নায়ুতন্ত্রটা কী কাজ করে? ইট ইজ টু এক্সচেঞ্জ ইম্পালস বিটুইন ব্রেন, স্পাইন অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ দি বডি। তোমার যে ব্রেনটা, তুমি যখন হাতটা নাড়াচ্ছ, ধরো একটা বই নেওয়ার জন্য হাতটা বাড়াচ্ছ, এটা কি করে বাড়াচ্ছ? এটা হচ্ছে তোমার ব্রেন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমার হাতে যে নার্ভগুলো আছে সেইগুলোকে, এবং সেই নির্দেশটা চলে যাচ্ছে তোমার হাতে যে মাসেলগুলো আছে তাতে। এবার মাসেলগুলো তখন সংকুচিত, কোনো মাসেল সংকুচিত এবং কোনো মাসেল প্রসারিত হয়ে তোমার অঙ্গটা, তোমার হাতটাকে নাড়াচ্ছে, ওই দিকে নিয়ে যাচ্ছে। এই যে আমরা ইচ্ছা মতো শরীরের মুভমেন্ট করতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, উঠে দাঁড়াতে পারি, শুয়ে পড়তে পারি, ভাবনা চিন্তা করতে পারি, দুঃখ, শোক, হাসি, সব আমাদের ব্রেন থেকে নির্দেশ যায়। আর যায় আমাদের যে স্পাইন আছে, আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের ভেতর দিয়ে বয়ে যায়, মানে নেমে আসছে আমাদের ব্রেনেরই যে শেষ অংশটা ইলংগেটেড হয়ে, লম্বা হয়ে নেমে আসছে মেরুদণ্ডের ভেতর দিয়ে, তাকে আমরা বলি স্পাইনাল কর্ড, অর্থাৎ সুষুম্না কাণ্ড। এবং এই যে ব্রেন, এই ব্রেন থেকে মেনি 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস, আর আমাদের ভার্টিব্রাল কলাম থেকে, মানে স্পাইনাল কর্ড থেকে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস অরিজিনেট। অর্থাৎ ব্রেন থেকে বেরিয়ে আসছে 12 জোড়া করোটি স্নায়ু। করোটি মানে খুলি, ও খুলির ভেতরে ব্রেনটা থাকে, করোটি স্নায়ু ওই কারণে বলে ক্রেনিয়াল নার্ভস। এবং স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড, সেখান থেকে আসছে 31 জোড়া সুষুম্না স্নায়ু। এগুলো গোটা শরীরে ছড়িয়ে আছে, যে জন্য তোমার হাত পা কেটে গেলে তুমি বুঝতে পারো, হাত পা নাড়াতে পারো, কথা বলতে পারো, ভাবতে পারো, সবই এদের কাজ। তো এই যে এটাকে বলা, তাহলে আমাদের এই যে নার্ভাস সিস্টেমটা, এর মধ্যে একটা হলো ব্রেন এবং স্পাইনাল কর্ড মিলে একটা অংশ, এটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর ব্রেন থেকে 12 জোড়া আর স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে 31 জোড়া স্নায়ু। স্নায়ু মানে সাদাটে মতো, মানে একটু মোটা সুতোর মতো, বা কোথাও কোথাও খুব সরুও আছে, সেগুলো সুতোর মতো অংশ, এগুলোকে বলা হয় স্নায়ু। এই স্নায়ু আর আমাদের ব্রেন এবং সুষুম্না কাণ্ড, এগুলো মিলে আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের ব্রেন এবং সুষুম্না কাণ্ড মিলে তৈরি হয় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর সেখান থেকে বেরিয়ে আসা যে স্নায়ুগুলোর কথা বললাম, 12 জোড়া এবং 31 জোড়া, এরা সারা দেহে ছড়িয়ে আছে, এদেরকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয়। প্রান্তীয় কেন না, ব্রেন থেকে বেরিয়ে এসে এরা সারা শরীরে ছড়িয়ে থাকে প্রান্ত দেশে, সেই জন্যই এরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি করে।
যাই হোক, তাহলে নার্ভ ইম্পালস অর্থাৎ স্নায়ু সংবেদ, স্নায়ুর যে তোমার যদি চলতে চলতে হোঁচট খেয়ে যাও তাহলে পায়ে ব্যথা হবে, তাহলে ব্যথাটা হচ্ছে কী করে না, ওইখানে একটা সংবেদ সৃষ্টি হচ্ছে, সেটা স্নায়ুর মাধ্যমে বয়ে চলে আসছে ব্রেনে ব্যথাটা তুমি অনুভব করছো। তো আমাদের চোখে আমরা দেখছি কী করে, আমাদের চোখের মধ্যে চোখের লেন্স আছে চোখের ভেতরে, সেই লেন্সে ছবি তৈরি হচ্ছে, দিয়ে একটা পর্দায় পড়ছে সৎবিম্ব, এবং সেখান থেকে হচ্ছে যে সেই ইম্পালস তৈরি হচ্ছে, সেখান থেকেই নার্ভ ইম্পালস বা সেই ছবিটার জন্য একটা বিশেষ সংবেদ তৈরি হচ্ছে, যেটা অপটিক নার্ভ বা চক্ষু স্নায়ু বা অক্ষি স্নায়ু দিয়ে সোজা ব্রেনে চলে যাচ্ছে, এবং ব্রেনে আমরা ফিল করছি, এই জিনিসটা দেখছি। তাহলে কারো এমন হতে পারে যে চোখগুলো ঠিক আছে, কিন্তু চোখের পিছন থেকে যে অপটিক নার্ভটা ব্রেন থেকে চোখের পিছন পর্যন্ত যে কানেক্টিং অপটিক নার্ভ আছে, অক্ষি স্নায়ু আছে, সেটা খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু সে দেখতে পারবে না। অথবা দর্শন, ব্রেনের আবার বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে, কোনো অংশটা দর্শন কেন্দ্র, কোনো অংশটা শ্রবণ কেন্দ্র, কোনো অংশটা ভাবনা চিন্তার কেন্দ্র, এইসব আছে। ব্রেনের বিভিন্ন পার্ট বিভিন্ন রকমের কাজ করে। তো সেই যে অংশে দর্শন কেন্দ্রটা আছে, সেই অংশটা যদি আবার কোনো কারণে অসুস্থ হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু আমরা আবার চোখ এবং অপটিক নার্ভ ঠিক থাকলেও দেখতে পাবো না। যাই হোক, এগুলো ডিটেল কথা আমি গল্প করে বললাম একটুখানি তোমাদের ধারণা করার জন্য। তাহলে একটা জিনিস বুঝলাম যে আমাদের স্নায়ু সংবেদ মানে যে অনুভূতিটা, এইটা কি করে বয়ে যায় স্নায়ু দিয়ে। দ্য সোডিয়াম আয়ন means Na plus present in the common salt. However, the potassium ion K plus and calcium ion Ca plus plus or Ca2 plus also are important in this job. তাহলে কোন কোন আয়ন এই কাজটা করছে স্নায়ু সংবেদ বহন করে নিয়ে যাওয়ার? হাতের কোনো কারণে হাতটায় একটু ছ্যাঁকা লেগে গেল, উত্তপ্ত হয়তো একটা ঝোল রান্না হয়েছে, সেই ইয়েটা পাত্রটায় তুমি হাত দিয়ে ফেলেছো, তুমি মনে করেছিলে ঠান্ডা কিন্তু ওটা গরম, তাহলে কী হবে, তুমি একটা ছ্যাঁকা, একটা উত্তাপ অনুভব করবে, ওই জায়গাটা ফোসকা পড়েও যেতে পারে। তাহলে ওই অনুভূতিটা সঙ্গে সঙ্গে স্নায়ুর মাধ্যমে, মানে ওই তারের মতো যেগুলো আছে গোটা শরীরে ছড়িয়ে, ওর মাধ্যমে সোজা চলে এলো ব্রেনে, এবং সেখানে অনুভূতিটা গ্রহণ করে তারপরে আরেকটা স্নায়ুর মাধ্যমে তোমার পেশিতে খবর গেল সঙ্গে সঙ্গেই যে হাতটা গুটিয়ে নাও। হাতটা কি তুমি যেখানে গরম আছে ওখানে হাতটা রেখে নেবে না, সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিচ্ছে। সেই ইনফরমেশনটা যখন যাচ্ছে তোমার পেশিতে, হাতের পেশিগুলোতে, সেই পেশিগুলো সংকুচিত প্রসারিত হচ্ছে, যেটা সংকুচিত হলে হাতটাকে সরানো সম্ভব সেটা সংকুচিত হচ্ছে, তার উল্টো দিকের পেশি থাকলে সেটা প্রসারিত হতে পারে। এইভাবে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি। যাই হোক, এই যে স্নায়ুর মাধ্যমে যে অনুভূতিটার প্রবাহ, যে উত্তেজনা প্রবাহ, কন্ডাক্ট অফ নার্ভ ইম্পালস, এটার জন্য রেসপন্সিবল হচ্ছে, দায়ী হচ্ছে কারা? সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন। এগুলো কোথায় আছে তোমরা জানো। তাহলে ইফ দ্য লেভেল অফ সল্ট ইন আওয়ার বডি সাডেনলি ডিক্রিজেস ডিউ টু সাম রিজন, which system of our body will be affected? This will affect our nervous system. That means, তাহলে এই যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের কথা বললাম, এগুলো যদি শরীরে কমে যায়, মানে এদের সল্টগুলো যদি শরীরে কমে যায় হঠাৎ করে, তাহলে কোন সিস্টেমটা
অ্যাফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে বলো তো? নার্ভাস সিস্টেমটা। এর ফলে কী হবে? স্প্যাজম উইল অকার ইন ডিফারেন্ট পার্টস অফ দি বডি। স্প্যাজম হতে পারে খিচুড়ির মতো, আবার টকিং উইল বিকাম ইনকনসিস্টেন্ট, এলোমেলো কথা বলবে, আগোছালো কথা বলবে, ব্রেন ফাংশনিং ঠিক হবে না, ব্রেনটা ঠিকমতো কাজ করতে পারবে না। Apart from sodium chloride, there are calcium and magnesium salts present in the common salt. It has been discussed earlier যে আমরা যে নুন খাই তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও আছে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর salts which are present in common salt. So from this calcium chloride and magnesium chloride we can get calcium ions and magnesium ions in our body. তার মানে আমরা যে খাদ্য নুনটা খাই এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। অফ দিস হোয়াট ইজ দি ফাংশন অফ ক্যালসিয়াম ইন আওয়ার বডি? এর মধ্যে ক্যালসিয়ামের কী কাজ? ক্যালসিয়াম হেল্পস মেনলি ইন দি টু প্রসেসেস, দুটো কাজ করে প্রধানত। ইট হেল্পস ইন দি বিল্ডিং অফ বোনস অ্যান্ড টিথ, আমাদের যে হাড়ের গঠন, আমাদের যে দাঁতের গঠন, যাদের শরীরে উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম আছে তাদের হাড় শক্ত হয় এবং দাঁত ভালো হয়, শক্ত হয়। আর কি না, ইট কন্ট্রোলস দি ফাংশন অফ হার্ট মাসেল, এবং যে আমাদের যে হার্ট মাসেল আছে, আমাদের শরীরের ভেতরে একটা হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, ইউ নো ইট। সেই হৃৎপিণ্ডটা সবসময় কী করছে? পাম্প করছে। কবে থেকে পাম্প করছে? সেই জন্মের সময় থেকে। কতদিন পাম্প করবে? মৃত্যু পর্যন্ত। জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত পাম্প করে যাবে, কোনো দিন বিশ্রাম নেবে না, এক মুহূর্ত না। তাহলে এই যে তার মানে তার যে এই যে গোটা অঙ্গটা, এটা মাসেল দিয়ে তৈরি। সেই মাসেলগুলোকে বলা হয় কার্ডিয়াক মাসেল বা হার্ট মাসেল। হার্ট মাসেলের অন্য একটা ভালো নাম বললাম কার্ডিয়াক মাসেল। এই হার্ট মাসেলের যে ফাংশন, কাজকর্ম, সেটাকেও কন্ট্রোল করে ক্যালসিয়াম। Try to realize the importance of calcium in building up of bones by filling the worksheet in the next page. পরের পাতায় তোমাদের জন্য একটা ওয়ার্কশিট দেওয়া হয়েছে, সেখানে ক্যালসিয়ামের হাড় গঠনে ক্যালসিয়ামের ভূমিকা সেটা কী আছে একটু পড়া যাক। নেক্সট পেজ 126, পেজ নাম্বার 126, ওয়ার্কশিট। যারা বাংলা মিডিয়ামে তারাও 126 পাতাতেই খোলো। Is the bones in our body which has the maximum portion of our body mass. আমাদের শরীরের সবচেয়ে ভারী অংশ কোনটা? হাড়গুলো। Calcium compounds comprise the dense part of our bones. So যে হাড় আছে, হাড়ের দুটো অংশ আছে, একটা ভেতরে সজীব অংশ, নরম অংশ, সেটা হচ্ছে যে সফট পার্ট, আর দাঁতের মধ্যেও তাই, একেবারে ভেতরে একটা সফট পার্ট আছে, টিস্যু। আর বাইরের যে ক্যালসিয়াম আছে তার যে কর্টিক্যাল পার্টে, মানে বাইরের অংশে, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, বেশ শক্তপোক্ত, সহজে ভাঙে না। তো এই যে ঘন অংশটা, এই আমাদের হাড়ের মধ্যে যে ঘন শক্ত অংশটা, এটা ক্যালসিয়াম দিয়ে তৈরি। What are the sources of calcium that is essential for body? শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় এই ক্যালসিয়ামের উৎসগুলো কী কী? কোথা থেকে পাবো আমরা যা দিয়ে ক্যালসিয়ামের প্রয়োজন মিটবে? ফুড ফ্রম অ্যানিম্যাল অরিজিন, প্রাণীজ খাদ্য থেকে পাই, যেমন মিল্ক, কার্ড মানে দই, বোনস অফ স্মল ফিশে। যদি তোমাদের অনেকের অভ্যাস নেই, আজকাল খেতে চাও না, পুঁটি মাছ, চুনো মাছ, এইসব মাছ, বড় মাছ হলে তার মাথাটা মানে মুড়োর
হাড়গুলো চিবিয়ে খেয়ে নেওয়া ভালো, কারণ ওর মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, ক্যালসিয়াম ফসফেট আছে। তো ওই যে ক্যালসিয়ামের ওগুলো উৎস, যে ছোটো ছোটো মাছের হাড়, তাহলে কি বড় মাছের হাড়ে নেই? আছে, সেটা আমরা তো খেতে পারি না, আমরা ছোটো মাছের হাড়গুলি খেতে পারি, সেই জন্যই ছোটো মাছের হাড়ের কথা উল্লেখ করা হয়েছে। আরেকটা উৎস হলো কমন সল্ট। এবং আমাদের শরীরে যে ক্যালসিয়াম আছে তার 99% আছে আমাদের হাড়ে। হাড়ে যে ক্যালসিয়ামটা জমে, এটা জমানোর জন্য শরীরে ভিটামিন ডি এর প্রয়োজন হয়। Do you know that 99% of calcium in our body is in our bones? Vitamin D is necessary for deposition of calcium in the bones. Now next question C. How do the inner portions of our bone look like? হাড়ের ভেতরের অংশ, একেবারে মজ্জার অংশটা কেমন দেখতে লাগে? It is hollow or solid, dry or full of fluid and blood? Choose the correct answer. এটা hollow and solid নয়, এটা full of fluid and blood, এটা লিভিং টিস্যু, সুতরাং এটা ড্রাই হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার ডি. Suppose a deficiency of calcium ion has occurred in blood, then the body will overcome the deficiency from its reserve. মনে করো তোমার রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটেছে। আবার রক্তে ক্যালসিয়ামের অভাব হলে কী অসুবিধা হবে? একটু আগেই পড়লে তো, হার্ট মাসেলগুলো কাজ করবে না, হার্ট মাসেল কাজ না করলে হার্ট ফেল হতে পারে। তাহলে যাক গে, রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটেছে, তুমি এখন ক্যালসিয়াম খেতে পারো নি, ক্যালসিয়াম আছে এমন কোনো খাদ্য খেতে পারো না, তাহলে শরীর কী করে ক্যালসিয়ামের প্রয়োজন মেটাবে? না, সে হাড় থেকে ক্যালসিয়ামটা বিশেষ পদ্ধতিতে সরিয়ে নেবে, কারণ হাড়েই তার রিজার্ভ, হাড়েই 99% ক্যালসিয়াম, শরীরের ক্যালসিয়াম হাড়ের মধ্যেই জমা থাকে। সুতরাং সেখান থেকে ক্যালসিয়াম ডিপ্লিট করবে, সরে আসবে, এসে ব্লাডে ঢুকে যাবে। তাহলে আমাদের শরীরের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা আমরা মেটাচ্ছি থেকে? হোয়ার ডাজ আওয়ার বডি মিট আপ দি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ফ্রম? এই যে ক্যালসিয়ামের ঘাটতি, এটা যদি হঠাৎ ঘটে তখন আমরা, বা অবিরাম ঘটতে থাকে, তাহলে আমরা সেই প্রয়োজন মেটাবো থেকে? না, হাড় থেকে ক্যালসিয়াম মুভ করে ব্লাডে ঢুকে যাবে। হোয়াট উইল হ্যাপেন টু দি বোনস ইন কেস অফ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি? আর সেইভাবে যদি হাড় থেকে ক্যালসিয়াম সরে ব্লাডে চলে আসে, তাহলে হাড়গুলোর কী অবস্থা হবে? ধরো যে তোমার বাড়ির দেওয়ালটা ইট দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে গাঁথা আছে, সিমেন্ট বালি দিয়ে মশলা করে ইটগুলোর মাঝে মাঝে সিমেন্ট মশলাটা দেওয়া হয়। এরপরে কেউ যদি তোমার ওই দেওয়াল থেকে ইটগুলোকে একটা একটা করে সরিয়ে নেয়, তাহলে দেওয়ালটা কী হবে? ফোপড়া হয়ে যাবে, ফাঁপা হয়ে যাবে। হোয়াট উইল হ্যাপেন টু দি বোনস ইন কেস অফ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি? ক্যালসিয়ামের অভাব ঘটলে হাড়গুলোর কী অবস্থা হবে? ওই রকম অবস্থা। দ্য বোনস উইল বিকাম উইক অ্যান্ড মে সাফার ফ্র্যাকচার। ওইরকম, যেহেতু তার থেকে ক্যালসিয়াম সরে এসছে, ওগুলো জায়গায় জায়গায় ফাঁপা হয়ে যাবে, তার ফলে উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে এবং ফ্র্যাকচার হতে পারে। এই জিনিসটা বয়স্ক মানুষদের খুব ঘটে থাকে। Will there be any effect on the structure of tooth if there is calcium deficiency? Just now I have mentioned that our bones and teeth are made of calcium, mainly calcium. তাহলে হাড় এবং দাঁত যদি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, তাহলে সেই হাড় যদি উইক হয়ে যায়, শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটলে, তাহলে দাঁতের কী অবস্থা হবে? নিশ্চয়ই তোমরা ভেবে বলতে পারবে। Another important ingredient in common salt is magnesium.
আরেকটা কথা বলি যে এই যে খাবার নুন, এটার আরেকটা উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের কি ভূমিকা আছে? Fill up the following worksheet after discussion with your friends. Take the help of your teacher. তোমার মাস্টারমশাইয়ের সাহায্য নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এটা ফিল আপ করো। One important constituent of our blood is white blood corpuscles. আচ্ছা, আমরা now let us discuss magnesium. Why is it necessary for our body? ম্যাগনেসিয়াম কেন আমাদের শরীরের জন্য দরকার? এই ম্যাগনেসিয়ামের মাল্টিফেরিয়াস রোল আছে, প্রচুর ফাংশন আছে। তার মধ্যে যেমন হাড়ের গঠনও আছে, ব্লাডের গঠন আছে। এই ম্যাগনেসিয়াম যদি শরীরের কমতি হয়ে যায় তাহলে ব্লাড ফর্মেশনে গোলমাল হবে এবং হাড়েরও গোলমাল হবে, হাড় দুর্বল হয়ে যাবে। Now come to the next point. One important constituent of our blood is white blood corpuscles. আমাদের যে রক্ত, এই রক্তের মধ্যে 3 ধরনের কণিকা থাকে। রক্তের দুটো অংশ, একটা তার তরল অংশ, সেটাকে আমরা বলি প্লাজমা। এখনকার দিনে তোমরা প্লাজমা কথাটা খুব পড়ে থাকবে। এই যে কোভিড-19 হচ্ছে না, খুব যারা বয়স্ক মানুষ যাদের খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদের প্লাজমা থেরাপি করা হচ্ছে। এই যে প্লাজমা থেরাপি যদি টিভির খবরে দেখে থাকো বা খবরের কাগজে, প্লাজমা থেরাপি কথাটা খুব চালু হয়ে যাবে। মানে রক্তটাকে যদি তুমি তার মানে দুটো রক্তটা যদি তুমি মানে সেপারেট করতে পারো তার তরল অংশ থেকে, তাহলে তরল অংশটাকে বলবো আমরা প্লাজমা বা রক্তরস বাংলায় বলবো। আর যে কঠিন অংশটা সেটার মধ্যে কি আছে? সেটার মধ্যে আছে রক্তের কণিকাগুলো, লোহিত কণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসেলস, কণিকা ইংরেজি কর্পাসেল, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেলস, অ্যান্ড প্লেটলেটস মানে অনুচক্রিকা। যাদের ডেঙ্গি হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, এটাও শুনে থাকবে যে প্লেটলেট কমে গেছে। তো যাই হোক, তাহলে what are the corpuscles found in blood, human blood? 3 types of blood corpuscles. One is RBC, that means red blood corpuscles, and the second is white blood corpuscles, and the third is platelets. Well, these 3 types of blood corpuscles are found in blood. Of them, RBCs, red blood corpuscles, রেড শুনেই বুঝতে পারছো লাল রঙের হবে, ওর মধ্যে হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন গঠনে ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে। যাই হোক, এই যে হিমোগ্লোবিনটা অক্সিজেন বয়ে নিয়ে যায়, ফুসফুস থেকে অক্সিজেনটা সব কোষে কোষে বয়ে নিয়ে যায়। তাহলে আরবিসির ওইটা একটা ফাংশন। আর ডব্লিউবিসির কাজ কি? ডব্লিউবিসিগুলো আমাদের শরীরটাকে রক্ষা করার জন্য সৈনিকের মতো কাজ করে। আমাদের শরীর এমন একটা সিস্টেম যেখানে সব সময়তেই প্রচুর জীবাণু ঢুকছে, সমস্যা হচ্ছে। এই যে এখন কোভিড-19 রোগ হচ্ছে, এটা করোনা বলে একটা ভাইরাস, করোনা-19, এই ভাইরাস ঢুকে যাচ্ছে। তাহলে কি সবার করোনা হচ্ছে? সবার তো হচ্ছে না। তা হচ্ছে না কেন? না, একটা নির্দিষ্ট সংখ্যক, কেউ কেউ বলছেন 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ ভাইরাস যদি একসঙ্গে হঠাৎ ঢুকে যায় তাহলে তার করোনা হয়ে যাবে।
আর লেস দ্যান 1.5 মিলিয়ন যদি ঢোকে তাহলে কী হবে, শরীরে তারা ঢুকবে, কিন্তু শরীরে ওই যে ডব্লিউবিসি ওরা তাদেরকে মারবার জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। ডব্লিউবিসি দু ধরনের ফাংশন, কোনো বাইরে থেকে অনুপ্রবিষ্ট জীবাণুকে কখনো তারা গিলে ফেলে, দিয়ে হজম করে দেয়, দিয়ে মেরে ফেলে। আবার কোনো জীবাণুকে তারা গিলতে পারে না। তখন কিছু শ্বেতকণিকা আছে যাদের শরীর থেকে বেরিয়ে আসে অ্যান্টিবডি, যে জীবাণুটা শরীরে ঢোকে তাকে বলা হয় অ্যান্টিজেন। তার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে কেমিক্যালটা তৈরি করা হয়, বায়োকেমিক্যালটা, তাকে বলা হয় অ্যান্টিবডি। এই ডব্লিউবিসির কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে শরীরে যদি অল্প অল্প করোনা 19 ভাইরাস ঢোকে কারো, তাহলে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, দিয়ে একটা সময় দেখা যাবে যে বহু লোকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়ে আছে বলে তাদের জীবাণু ঢুকলেও হচ্ছে না, কিন্তু তার মধ্যে সে হয়তো বাহক হতে পারে। তাহলে একজন মানুষ যখন হাঁচছে, কাশছে, তার যে ড্রপলেটগুলো বেরিয়ে আসছে, ইভেন কথা বলছে, শীতকালে যখন রোদের উল্টো দিকে দাঁড়িয়ে দেখবে একজন মানুষ যদি কথা বলে, মুখ দিয়ে মনে হচ্ছে ধোঁয়ার মতো বেরিয়ে আসছে। ওগুলো আসলে ছোট ছোট ড্রপলেট। হাঁচলে কাশলে তো অসংখ্য বেরিয়ে আসবে। রোদ, সূর্যের আলোটা উল্টো দিকে থাকলে, আর তুমি একদিকে সূর্যের আলো আর তার উল্টো দিকে তুমি দাঁড়িয়ে থাকলে দেখতে পাবে যে নাক দিয়ে বা মুখ দিয়ে কী বেরোলো, যে হাঁচলো বা কাশলো। এই ড্রপলেটগুলো, এর মধ্যেই থাকে জীবাণুটা, ভাইরাসটা, এবং ওইটা 2 মিটার পর্যন্ত যেতে পারে, কিন্তু ভাইরাসগুলো একটু বড় সাইজের হওয়ার জন্য ড্রপলেটটা নিচে পড়ে যায়। সাধারণভাবে এইটাই বলছে এখন। অনেক ধরো জোরে হাওয়া দিচ্ছে, তখন কিন্তু ড্রপলেটটা অনেকটা বাহিত হবে। তো যাই হোক, ধরো 2-4টে ড্রপলেট আমার নাকে ঢুকে গেল, এবং তার মধ্যে 1.5 মিলিয়নের বেশি ভাইরাস রয়েছে। ভাইরাস এত ছোট যে ওইটুকু ড্রপলেটের মধ্যেই গাদা থাকবে, লক্ষ লক্ষ থাকবে। ওরকম ড্রপলেটগুলো ঢুকে গেল এবং মোর দ্যান 1.5 মিলিয়ন ভাইরাস গেট এন্ট্রি ইনটু মাই বডি। তখন কি করবে, তার করোনা হয়ে যাবে। কিন্তু তাহলে আমরা যদি মাস্ক ব্যবহার করি, মাস্কের সুবিধাটা কি না, কেউ ওরকম কথা বললে মুখের সামনে, তার হয়তো করোনা আছে শরীরে, অ্যাসিমটোম্যাটিক, সে জানে না বা তার বাড়ির লোক জানে না, বা সিমটোম্যাটিক, যাই হোক, কারো করোনা আছে, তুমি না ভালো মাস্ক পরেছো, তাহলে কী হবে, তোমার নাকের মধ্যে তার মুখ থেকে বা তার হাঁচি কাশি থেকে যদি কোনো কারণে ড্রপলেট বেরিয়ে আসে, তোমার নাকের মধ্যে জীবাণুগুলো ঢুকতে পারবে না, ওই মাস্কে আটকে যাবে। 2-4টে যদি ঢোকেও তো সেটা 1.5 মিলিয়ন হবে না। তাহলে এমনি করে করেই আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে, অর্থাৎ জনসংখ্যার মধ্যে একটা অল্প অল্প করে জীবাণু ঢোকার জন্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে ডব্লিউবিসির কাজ কী হলো, অ্যান্টিবডি তৈরি করা। ডব্লিউবিসি প্রোটেক্ট আস ফ্রম ভেরিয়াস মাইক্রোবস, অনেক জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করে। হোয়াট ইজ দি রোল অফ ভাইটামিন ডি ইন আওয়ার বডি? ভাইটামিন ডি কী করে আমাদের শরীরে? এটা মেনলি ক্যালসিয়াম ডিপোজিট করে ইন আওয়ার বোনস, আমাদের হাড়েতে ক্যালসিয়াম জমিয়ে দেয়, তার ফলে হাড়গুলো পোক্ত হয়, শক্ত হয়। অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিফারেন্ট এনজাইমস প্রেজেন্ট ইন আওয়ার বডি? শরীরে অনেক রকম এনজাইম আছে, উৎসেচক আছে। এগুলো কী কাজ করে? টু স্পিড আপ মেনি কেমিক্যাল রিয়াকশানস দ্যাট টেক প্লেস ইন আওয়ার বডি। আমাদের শরীরে অনেক জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই সমস্ত বিক্রিয়াগুলোকে তার গতি বাড়িয়ে দেওয়ার জন্যে বা কমিয়ে দেওয়ার জন্যে এনজাইম লাগে, এনজাইম বা উৎসেচক। এগুলো প্রোটিন দিয়ে, মেনলি প্রোটিন দিয়ে তৈরি, অপ্রোটিন অংশও থাকতে পারে। তাহলে এই যে এনজাইমগুলো শরীরে তৈরি হয়, এর একটা উদাহরণ তোমাকে আমি বলি। ধরো
এক মুঠো মুড়ি নিয়ে একটুক্ষণ চিবাতে থাকো। আমাদের লালারসে টায়ালিন বলে একটা উৎসেচক আছে। কী বললাম নামটা? টায়ালিন। বানানটা অদ্ভুত। পি দিয়ে শুরু, PTYALIN। এই টায়ালিন উৎসেচক আর লালারসটা, এইটা ওই মুড়িটার সঙ্গে মিশবে, ম্যাস্টিকেট করবে, তুমি চেবাবে। ম্যাস্টিকেশনের ফলে কী হবে না, ওই খাবারটার সঙ্গে লালারসটা ভালোভাবে মিশ্রিত হবে, তবে তুমি গিলতে পারবে ওটা। ওই খাবারটা যখন স্লিপারি হয়ে যাবে, পিচ্ছিল হয়ে যাবে, ময়েস্ট হয়ে যাবে, ভেজা হবে, তখন তুমি গিলতে পারবে। তুমি এক মুঠো শুকনো মুড়ি নিয়ে গিলতে পারবে না, গলায় লেগে যাবে। যাই হোক, এই যে তুমি মুখের মধ্যে চেবাচ্ছ, একটু বেশিক্ষণ চেবাও তো, 2-4 মিনিট, দেখো একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে। তার মানে ওই যে টায়ালিন উৎসেচকের কথা বলছিলাম, ওইটা ওই মুড়ির মধ্যে থাকা শর্করাটাকে, মল্টোজ বলে এক ধরনের খাবারে পরিণত করে, যেটা চিনির মতন গঠন, যে রাসায়নিক গঠনটা চিনির মতন হওয়ার জন্য মিষ্টি লাগে। তাহলে এই যে দেখো, আমরা ছোট্ট একটা পরীক্ষা করে উৎসেচকের উপস্থিতি বুঝতে পারি নিজেরাই, যে টায়ালিন লালারসে থাকে একটা উৎসেচক। সেই টায়ালিনের কাজ কি না, সেদ্ধ হওয়া শর্করা, ভাত, মুড়ি, এগুলো, আলু সেদ্ধ, এগুলোকে মল্টোজে পরিণত করে। মল্টোজ খেতে মিষ্টি। এটা আমাদের মুখের মধ্যে একটু নাড়াচাড়া করলেই আমরা বুঝতে পারবো। শশা নিয়ে এমনি করেই চিবিয়ে নাড়াচাড়া করলে কিছুই বুঝতে পারবো না, কারণ শশা সেদ্ধ হওয়া শর্করা নয়, শশাটা আমরা কাঁচা খাই। তাহলে যাই হোক, এই যে রাসায়নিক বিক্রিয়াটা মুখের মধ্যে ঘটলো, যার উদাহরণ দিলাম, এইটা হচ্ছে একটা উৎসেচকের সাহায্যে হলো। এরকম হাজার হাজার উৎসেচক শরীরের মধ্যে আছে, প্রত্যেক প্রাণীর শরীরের মধ্যে আছে, যারা বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, গতি বাড়িয়ে দেয় বা গতি কমিয়ে দেয়। And the last question in this page, how does glucose produce energy in our body? আমাদের শরীরে আমরা গ্লুকোজ খেলে এনার্জি পাই। তাহলে কী করে আমাদের শরীরে গ্লুকোজ থেকে এনার্জি তৈরি হয়? Through various reactions that occur in our cells. অ্যাকচুয়ালি আমাদের কোষের মধ্যে অনেক রকম বিক্রিয়া হয়, এই সমস্ত বিক্রিয়ায় গ্লুকোজ ভেঙে গিয়ে শক্তিটা উৎপন্ন হয়। আজকের এই পর্যন্তই, 126 পাতা পর্যন্ত আমরা পড়লাম। ছুটি চলছে, এই ছুটির মধ্যে তোমরা পড়াশোনা কিন্তু করবে এবং পরীক্ষা হবে সেরকমই আলোচনা চলছে। সুতরাং পরীক্ষার জন্য এই ছুটির মধ্যে গোটা বইটা একবার করে, সমস্ত বই একবার করে রিভাইজ করে দাও।